নমস্কার, আমি রাজীব। আপনারা দেখছেন আকাশ বার্তার সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পেতে আমরা কথা বলছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিক ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দিল্লির থেকে বসে নরেন্দ্র মোদী আমাদের রাজ্য শাসন করবে, তারা বলছেও মিটিংয়ে আমাদের রাজ্য আমরা চালাবো, রাজ্য চালাবেন আমাদের নরেন্দ্র মোদী চালাবে। এটা আমার কাছে খুব লজ্জার লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও হাতে গোনা গুটিকয় যে কজন মানুষ মমতা তুই বলেন, শোভনদেব তাদের একজন। 1984 থেকেই সাংসদ মমতার রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী শোভনদেব। শ্রমিক আন্দোলনে সস্ত্রীক এই লড়াকু নেতা আজ 82 বছরেও একই রকম তরতাজা, তারুণ্যে ভরপুর। কাগজে লেখেন, বক্সিং করেন, আর জনসংযোগ তো তার কাছে নিত্যদিনের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এবারও মমতা বন্দ্যোপাধ্যায় তার অতি প্রিয় ছায়াসঙ্গী শোভনদেবকে বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছেন। শুধু রাজনৈতিক সঙ্গী নয়, মমতার প্রশাসনিক সহকর্মী হিসেবেও কাজ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সারাদিন প্রচারে ছুটে বেরিয়ে দুপুরে তার ভবানীপুরের বাড়িতে গ্যারেজে বসে জবাব দিলেন নানা প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন পাল্টানো দরকার। বাংলায় এই পরিবর্তনের স্লোগানকে কিভাবে দেখছেন? তারা এটাই বলবে পাল্টানো দরকার। কেন দরকার যে কথাগুলো যখন বলছেন, তখন বলতে গিয়ে অসংখ্য অসত্য কথা বলছেন, অসংখ্য অসত্য কথা বলছেন। প্রথম বললেন মহিলাদের সম্মান। আমার কাছে তথ্য আছে যে মহিলাদের সম্মান একটাও বিজেপি শাসিত রাজ্যে নেই, একটাও না। এবং রেট অফ ক্রাইম, হাইয়েস্ট রেট অফ ক্রাইম হচ্ছে উত্তরপ্রদেশ। এবং প্রথম যে 10টা স্টেটের নাম আছে, তেমন 8টা স্টেট হচ্ছে বিজেপি, বেঙ্গলের নাম কোথাও নেই। 2, দিল্লিকে পরপর 3 বছর কলকাতাকে সবচেয়ে সেফ সিটি বলে ঘোষণা করতে হয়েছে। তাহলে এখানে মহিলাদের প্রতি অসম্মানটা, এখানে 12টা 1টা অবধি মেয়েরা রাস্তায় হোটেল থেকে খেয়ে ফেলে, ইচ্ছে হয় না। 15 বছরে 2টো ইনসিডেন্ট হয়েছে। আর উড়িষ্যায়, একটা উড়িষ্যাতেই 1 বছরে 2500 মেয়ে রেপ হয়েছে। 1 বছরে 2500 মেয়ে রেপ হয়েছে উড়িষ্যায়, বিজেপি শাসিত রাজ্যে। আর সেখানে 15 বছরে এখানে 2টো কেস আছে। এরপরে বলছে এখানে মহিলাদের সম্মান নেই, সম্মান দেবে। এরপরে বলেছে এখানে বছরে 1 কোটি চাকরি দেবে, পাল্টানো দরকার। এই যে 1 কোটি চাকরি বছরে দেবে এই বাংলায়, উনি তো বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি দেবো। 14 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো। যত জায়গায় মিটিং করলাম, প্রত্যেক জায়গায় বললাম, ভাই আপনার মানে কোনো ভয় নেই, আপনি হাত তুলে বলুন যে আপনি প্রধানমন্ত্রীর চাকরি পেয়েছেন। কোনো জায়গায় একটা ছিল হাত তুলে দেখালো না, তারা প্রধানমন্ত্রীর চাকরি পেয়েছে। সো ইটস এ ব্লেটেন্ট লাই। একেবারে অসত্য কথা বলেছেন উনি। বলেছিলেন আমাদের রাজ্য থেকে, দেশ থেকে একটা ব্যবসায়ী 5,500 কোটি থেকে 12,500 কোটি পর্যন্ত নিয়ে চলে গেছে ব্যবসায়ীরা। যেতে পারে না তো কোনো মানুষ, 28 জন যেতে পারে না। 1জন 2জন গেলেই ধরা পড়ে যাবে যে এরপরে কাউকে যেতে দেবো না। এটা সরকার যদি একটু স্ট্রিক্ট হতো, কাউকে যেতে দেবো না, তারা যেতে পারতো না। কিন্তু তারা যে গেছে শুধু না, মোদী যখন বললো এদের এখানে ভারতবর্ষ ধরে নিয়ে আসবো, তখন বললেন আমরা কেউ যাব না, কেউ যাব না। দিল্লি থেকে আমেরিকাতে স্টেটমেন্ট করলেন আমরা কেউ যাব না। এরপরেও কিন্তু নরেন্দ্র মোদীর কোনো ক্ষমতা নেই ওদেরকে ধরে আনবে, কারণ নরেন্দ্র মোদী ওদেরকে এমনি যেতে দেয়নি, এমনি যেতে দেয়নি। মোটা অঙ্কের বিনিময়ে এদেরকে যেতে দিয়েছেন। তাই নরেন্দ্র মোদীর ঘাড়ে মাথা নেই যে ওদেরকে ধরে আনবে। তো এই জন্যই বলছিলাম যে পাল্টানো দরকার বলে যেসব কথাগুলো বলছেন, যে কৃষিতে নাকি আমরা থার্ড, কৃষিতে ক্রপিং ইন্টেন্সিটিতে হচ্ছে 192.3%, বাংলা 1 নম্বরে উৎপাদনশীলতায়। ধানে আমরা 1 নম্বরে আছি।
ধানে উনি বলছেন আমরা 3 নম্বরে আছি, ধানে 3 নম্বরে আছি, একদম যা লিখে দিচ্ছে বিজেপি তাই বলছেন এখানে এসে। আসলে বিজেপি ওকে একটা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যেগুলো বলাচ্ছেন, তাকে দিয়ে মিথ্যে কথাগুলো বলানো ঠিক হচ্ছে না। আসলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের একটা আলাদা মর্যাদা ছিল। উনি 145 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী, তিনি এসে এখানে যেভাবে কথা বলছেন, যে ভাষায় কথা বলছেন, আমাদের স্ট্রিট কর্নারও এত নিচু কথা বলে না এসেছিল। বামফ্রন্টের বিরুদ্ধে পরিবর্তনের আওয়াজ তুলেই তো আপনারা ক্ষমতায় এসেছিলেন। এই কারণে ছিল যে ধরনের অমানসিক অমানবিক অত্যাচার চলছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, খুনের রাজনীতি চলছিল, আগুন লাগিয়ে দেওয়ার রাজনীতি চলছিল, পুকুরে বিষ দিয়ে দেওয়ার রাজনীতি চলছিল। এরকম মানে ভাত খেতে বসেছে মা বর্ধমানে, ভাইরা সাইবাড়ি মা ভাত খেতে বসেছে, ছেলেকে কেটে তার মুন্ডুর রক্ত নিয়ে এসে সেই রক্ত মায়ের ভাতে মিশিয়ে দিয়ে খেতে বাধ্য করেছিল মাকে। তো এইসব কারণটা নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, ওয়েস্ট সাইড থেকে ইস্ট সাইড, সর্বত্র যে ব্যাপক অত্যাচার হয়েছিল এবং প্র্যাকটিক্যালি কোনো উন্নয়ন তো হয়নি, আমরা ক্রমশ নেমে গিয়েছিলাম 3-4 নম্বর জায়গা থেকে নামতে 14 নম্বরে নেমে গিয়েছিলাম। তো এই জন্যই পরিবর্তন দরকার ছিল। আপনি একজন বর্ষিয়ান প্রাজ্ঞ রাজনীতিক, বহু নির্বাচন দেখেছেন সামনে থেকে। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকাকে আপনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? এটা এইটুকুই দৃষ্টিভঙ্গি আমার, যে ভদ্রলোক ইলেকশন কমিশনার, তার সঙ্গে নরেন্দ্র মোদীর বা ভারত সরকারের সম্পর্ক হচ্ছে প্রভু ভিত্তিতে। প্রভু যা বলছেন তাই করছেন। ভারতবর্ষে আরও 11টা রাজ্যে ইলেকশন হচ্ছে, কোথাও এসআইআর এইভাবে হয়নি। এখানে তো এসআইআর নয়, এখানে চালানো হচ্ছে মিলিটারি শাসন চালানো হচ্ছে, যথেচ্ছাচার চলছে, যে কারো কিছু বলবার অধিকার পর্যন্ত নেই, কোনো অধিকার নেই। এক দিনে একটা অফিসারকে 2 থেকে 3 জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, সকাল বিকেল ট্রান্সফার। এরকমভাবে কোনো দিন ভারতবর্ষে 52 সালের পর থেকে এসআইআর হয়নি। এটা আমাদের রাজ্যের জন্যে যে নতুন প্রোগ্রামে বাংলা দখল করতে হবে, অত সহজ হবে না বাংলা দখল করা। বাংলার মানুষ আগামী 29 তারিখে জবাব দিয়ে দেবে এবং 23 তারিখেও জবাব দিয়ে দেবে। বিজেপি তো বলছে ঘুষপেটিয়াদের চিহ্নিত করতেই নাকি নির্বাচন কমিশনের এই উদ্যোগ। আমি প্রথম প্রশ্ন করবো, তাহলে উত্তরপ্রদেশে তো 2 কোটির ওপর মানুষ বাদ গেছে শুনলাম, এবারে বেরিয়েছে, তাহলে ওখানে কত ঘুষপেটিয়া ছিল? ঘুষপেটিয়াদের বলেছিল রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা নাকি আসে পশ্চিমবাংলায়। তো সেই 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? কাকে আইডেন্টিফাই করা হল যে এই লোকটা রোহিঙ্গা? মানে সবটাই হচ্ছে প্রচার করা আর কি। মিথ্যাকে বারবার প্রচার করলে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া যেতে পারে যে এটা সত্যি, সেই তথ্যই অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের কাছে। এই নির্মম অত্যাচার, 244 জন মারা গেছে এই এসআইআর প্রক্রিয়ায়। এর আগে টাকা মানে নোট বাতিলের সময় 200-র ওপর মানুষ মারা গেছে। তো নরেন্দ্র মোদী মানে এতে উল্লসিত হচ্ছে না, এত মানুষের যে মৃত্যু হচ্ছে এতে উল্লসিত হচ্ছেন। স্বৈরাচারী শাসকের এই মৃত্যুতে উল্লাস আসে, সে আনন্দ পায়। তো আমাদের রাজ্যে যে এতগুলো মানুষ মারা গেছে, এতে স্বৈরাচারী যে শাসক নরেন্দ্র মোদী, তার ভালো লাগছে, সে উল্লসিত হচ্ছে এবং একটা পর লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। এসআইআর লেটেস্ট, আর নোটবন্দি শুরু, তারপরে আধার কার্ডের লিঙ্ক, এরকম করে পর কেরোসিনের লিঙ্ক, কেরোসিন গ্যাসের লাইন, সর্বক্ষেত্রে লাইন। আবার তারপরে এখন আবার ওই এটার একটা লাইন করেছেন, এই অ্যাডজুডিকেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ও লাইনে দাঁড় করান, কিন্তু এখানে মানুষের ওপর নির্মম অত্যাচার হয়। ওখানে কাউকে লক্ষ্মীর ভাণ্ডার দেন, কাউকে কন্যাশ্রী দেন, কাউকে যুবশ্রী দিচ্ছেন, কাউকে পথসাথী দিচ্ছেন, কাউকে আবাস যোজনা দিচ্ছেন, কাউকে এভাবে তিনি লাইনে দাঁড় করে যেটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওনারা অত্যাচার করছেন, যার কারণে মৃত্যু হচ্ছে মানুষের। আপনাদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ আপনারা দান খয়রাতির রাজনীতি বেশি করছেন, আর তার জন্যে কর্মসংস্থান আর উন্নয়নের প্রশ্ন চলে যাচ্ছে পিছনের সারিতে। ওনারা
পরিবারে প্রতিযোগিতা করে বলছেন আমরা 3,000 টাকা দেবো, এটা কি দান খয়রাতি নয়? ওরা যে বলছেন মহিলাদের দেবো, এটা দান খয়রাতি নয়? যুবকদের দেবো, এগুলো কি দান খয়রাতি নয়? কৃষকদের ওরাও দেন কিছু কিছু, এগুলো দান খয়রাতি নয়? আরে নিজে দিচ্ছ, দিয়ে একই কথা বলছে আমরা কেন দিচ্ছি? কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো বিভিন্ন রাজ্যে অন্য নামে ব্যবহার করার জন্য অন্যান্য রাজ্যে ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতি অনেক বেশি সবল হয়েছে। এটা ভারতবর্ষের পঞ্চায়েত মন্ত্রী তার নিজে রাজ্যসভার বসে এই কথা বলেছেন। আমার কাছে পেপার কাটে আছে। উনি ওনাদের দিল্লি রেকর্ড পড়ুন না। দিল্লি বলছে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো জিনিস অ্যাপ্লাই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্যে আজকে ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রি টু ওয়েস্ট বেঙ্গল। এবং ইন্ডাস্ট্রিতে আমরা মানে হেভি ইন্ডাস্ট্রিতেও আমরা ভারতবর্ষের 3 নম্বরে আছি, এমএসএমই তার 1 নম্বরে আছে, আর হেভি ইন্ডাস্ট্রিতেও আমরা এখন এই মুহূর্তে ভারতবর্ষে বাংলা 3য়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, খুব কাছ থেকে দেখেছেন তার সামান্য যুব কংগ্রেস কর্মী থেকে একজন জননেত্রী হয়ে ওঠা। কিভাবে ব্যাখ্যা করবেন এই পরিবর্তনকে? এই অনেক স্ট্রাগলের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি তো ছোটো মমতা দিয়েছি, আজকে তিনি আমার নেত্রী মমতা। তার কারণ হলো যে আমি বুঝে গেছি বা অনুভব করেছি, উপলব্ধি করেছি যে মমতার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে, যে দূরদর্শিতা আছে, ওকেই আমরা নেতা মেনে নিতে পারি। তাই আমি ডে 1 থেকে নেতা মেনে নিয়েছি। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজও বিরোধী নেত্রীর মতো বিভিন্ন ইস্যুতে প্রতিবাদে গর্জে ওঠেন। আজও তার বিরুদ্ধে আরজিকর আন্দোলনের বিক্ষোভ শিবিরে পৌঁছে যান অনায়াসে। এসআইআর এর প্রতিবাদে ধর্নায় বসেন পথে। মুখ্যমন্ত্রী হয়েও বিরোধী নেত্রীর মতো আন্দোলনে সামিল হওয়াটা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন ওঠে মাঝে মধ্যে। যতই করো হামলা, তৃণমূল করবে পূর্ণ, বিজেপি হবে শূন্য। এখন সিপিএমের চরম অত্যাচার চলছে, কেউ তাদের সঙ্গে লড়ার সাহস পাচ্ছে না। আর যে কোনো জায়গায় অত্যাচার হলে প্রথম যে মানুষটা পৌঁছে যাচ্ছে তার নাম মমতা ব্যানার্জি। সব জায়গায় নর্থ বেঙ্গলে 4টে না 6টা ছাত্র পরিষদের ছেলেকে বেল হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, কোর্ট পড়লেন, কোর্টে অ্যাপিয়ার করলেন, সেদিনই বেল হয়ে গেল, সেদিনই বেল হয়ে গেল। কিন্তু সাহস দেখিয়ে দিল তো। ইলেকশন কমিশনের ব্যাপারে সুপ্রিম কোর্টে কালো গাউন পরে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো সাহস হয়নি, উনি তো দাঁড়িয়ে পড়েছেন গিয়ে এবং আগ্রহ করেছেন। আগ্রহ করার পর যে চিফ জাস্টিসকে বিচার দিতে হয়েছে, যার জন্য যে বহু লোকের নাম রয়ে গেল ইলেকশন এর খাতায়, মানে দুটা ভোটার লিস্টে, নাহলে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে যেত। এটাই সাফল্য ওনার। আমার মধ্যে দুটোই এখনো পর্যন্ত বিরাজমান। কখনো দিল্লির বিরুদ্ধে লড়তে হচ্ছে যখন, তখন আমি বিরোধী নেত্রী, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আমি সরকারের মুখ্যমন্ত্রী। আমি সে কাজগুলোও করছি, আবার দরকার মতো দিল্লির বিরুদ্ধে লড়াইও করছি। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় এতটাই কাছের মানুষ, কাজের মানুষ যে ভোটের সময় দল তাকে নানাভাবে পরীক্ষার মুখে ফেলে। কখনো তিনি বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে লড়েন, কখনো রাসবিহারী থেকে, কখনো ভবানীপুর, কখনো খড়দা, কখনো বালিগঞ্জের প্রার্থী। আর প্রতিটা পরীক্ষায় যে সাফল্য, তার রহস্যটা এবার ব্যাখ্যা করলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। প্রথমত অনেকগুলো জিনিস মেনে চলতে হবে রাজনৈতিক জীবনে, কতগুলো জিনিস মেনে চলতে হবে। প্রথমত আমি কোনো কুবাক্য মুখে প্রয়োগ করি না, কারোর সম্পর্কে না। 2, সকল মানুষকে যেখানেই আমি দাঁড়াই না কেন, যে মানুষ হোক না কেন, আমার কাছে এলে কেউ ফিরে যায় না। আমি অনেক রাতে হলেও বাড়ি থেকে নেমে কথা বলি, দরকার থাকলে ফোন করে দিই। যদি কোথাও যাওয়ার দরকার হয় সে সময় যাইও। এই যে ব্যাপারটা, আমার কাছে এসে প্রত্যেকটা লোক, অন্তত পক্ষে আমি বলেছিলাম তুমি
পুরুলিয়া থেকে এসেছো, তুমি জানো কতগুলো মন্ত্রীকে মানে ডিঙিয়ে এসছো, কতগুলো এমএলএকে ডিঙিয়ে এসছো, কেন এসছো? তুমি তো মন্ত্রীকে পেতে পারতে, তোমার জেলাতেই তো মন্ত্রী আছে। বলবো না কথা শুনে না, আপনি এলাম তো কথাটা শুনবেন তো। এটা তো আমরা জানি শোভনদার কাছে গেলে শোভনদা কথা শুনবে, চেষ্টাও করবে, এই জন্যই আসে। তো এইগুলোই আছে কারণ। একটা আমি আর ম্যাজিক কিছু করিনি, আমি আমার জীবনের চলার পথ দিয়ে মানুষকে অগ্রসর করার চেষ্টা করেছি। আর একটা জিনিস, যে স্বচ্ছতা থাকা দরকার একজন রাজনৈতিক জীবনে, সে স্বচ্ছতাকে আমি মেনটেন করে এসেছি চিরকাল। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠছে কেন, বিশেষ করে গত 5 বছরে? কিন্তু দুর্নীতিটা, এটা আমি বলে দেবো যে সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা বিজেপিরাই করেছে। কারণ বলি একটা, এই যে 28 জন ব্যবসায়ী চলে গেল, তার বেশিরভাগ গুজরাটের লোক। তো এরা একজন বেরোলে ধরা যায় না, দুজন বেরোলেও ধরা যায় না, 28 জন লোক কী করে বেরিয়ে গেল? এই বিপুল অঙ্কের টাকা নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে গেল কী করে? এটা সম্ভবই না, কিন্তু পালিয়ে গেছে। উনি বললেন ওদের ধরে এনে 15 লাখ করে টাকা আমার দেশের নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। এখানেও তিনি একজন ব্লেটেন্ট লায়ার। আপনারই কথা সূত্র ধরে বলি, ইডি, সিবিআই, বাহিনী, বিজেপি, কমিশন সব মিলিয়ে সপ্তরথী পরিবেষ্টিত আপনাদের এবারের লড়াই। কি ভাবছেন, মোকাবিলা করতে পারবেন? এবারের লড়াইটা হচ্ছে যে ওরা ইলেকশন কমিশনকেও বিজেপি তাদের একটা এজেন্সি করে নিয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স আছে, সিবিআই আছে, এছাড়া যত রকমের এজেন্সি হয় সব এজেন্সি নেমে গেছে। আজকে তো শুনলাম পার্থর বাড়ি গেছে। তো এগুলো দিয়ে একটা এমন মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছে যাতে আমাদের মনটা ভেঙে যায়। কিন্তু ও জানে না মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এতবার মেরেও বাড়িতে ঢুকাতে পারেনি, ঢুকিয়ে দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালিরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নিচু করেনি। সেই বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যার গায়েতে স্বাধীনতার সেই স্বদেশীদের রক্ত বইছে, তিনি আর যাই করুন নরেন্দ্র মোদীর কাছে মাথা নিচু করবেন না। সময় একটা ছোট্ট বিরতির, দেখতে থাকুন আকাশ বার্তার সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। বাংলা বরাবরই সম্প্রীতির রাজ্য, কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না। কিন্তু ধর্মীয় মেরুকরণ গত কয়েক বছরের সাইক্লোনের মতো আছড়ে পড়েছে বাংলায়। আপনার মতো বর্ষিয়ান রাজনীতিক বিষয়টাকে কিভাবে দেখছেন? বিজেপির তো ওয়ান পয়েন্ট এজেন্ডা, ভারতবর্ষ হিন্দুদের দেশ, হিন্দু রাষ্ট্র হবে। কোথাও মাছ খাওয়া বন্ধ করছে, কোথাও প্যাটিস বিক্রি করলে মারছে, কোথাও দিল্লিতে বলছে যে মাছের বাজার বন্ধ করতে হবে। মানে হিন্দু রাষ্ট্র তৈরি করবে। আমি জানি না লেখাপড়া করেছি কিনা, হিন্দু বলে কোনো ধর্মই নেই। হিন্দু হচ্ছে জীবনবোধ, জীবনের চলার পথ। গীতায় হিন্দু শব্দ নেই, বেদে হিন্দু শব্দ নেই, পুরাণে অষ্টাদশ পুরাণের মধ্যে একটা পুরাণে হিন্দু শব্দটার ব্যবহার আছে, এছাড়া কোথাও কোনো হিন্দু শব্দের ব্যবহার নেই। স্বামীজি নিজে বলেছেন, নিজে যদিও হিন্দু হয়েই আমেরিকায় গিয়েছিলেন, উনি ওখানে গিয়ে বুঝিয়ে দিয়ে এসছেন যে হিন্দু একটা জীবনবোধ, আর সেই জীবনবোধ এত উচ্চ মানের যে গোটা আমেরিকা তাকে মেনে নিয়েছিল, সারা পৃথিবী। যে স্বামীজি যা বলছেন এত উচ্চ মার্গের কথা কেউ বলতে পারেনি। এখানেই আমাদের সাফল্য। কিন্তু ওরা রামের নামে হিন্দু করছে। আচ্ছা বলো তুমি, দেবতা খবর রাজনৈতিক মঞ্চে আসতে পারে? যে যখনই আসবে তার বিরুদ্ধে তো তাকে সমালোচনা করবে। তো রামকে নামিয়ে এনে, দেবতাকে রাজনৈতিক মঞ্চে নামিয়ে এনে তাকে অসম্মানিত করা হচ্ছে, তাকে পুজো করা হচ্ছে না। রামনবমীটা তো সেটা নিতান্তই একটা লোক দেখানো। রামকে ওরা প্রকৃতভাবে শ্রদ্ধা করে না। একটা রামের ঘটনা বলি। রাম যখন রাবণকে হারিয়ে দিল এবং রাবণ অত্যন্ত তখন অবস্থা খারাপ, মৃত্যুর মুখে, লক্ষণকে বললেন ভাই যাও তুমি, আমরা 14 বছর বনে ছিলাম, রাষ্ট্র শাসন জানি না, তোমরা গিয়ে রাবণকে যাও, গিয়ে জিজ্ঞেস করো
যে রাম পাঠিয়েছে আমাকে, আমরা যখন দেশে ফিরে যাবো অযোধ্যায়, তখন রাজ্য পরিচালনা করবো কীভাবে। তখন উনি প্রথমে বললেন, আমার শরীর এত খারাপ যে আমি বলতে পারবো না, আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। বললেন, না, বলতে হবে আপনাকে। উনি তখন বললেন, বলবে যে যখন যে সিদ্ধান্ত নেবে সেটা তাৎক্ষণিক বাস্তবায়িত করবে। তো এটা হচ্ছে রাম। ওরা রামের পুজো করে, রামের নামে স্লোগান দেয়। রামায়ণ পড়েছে জীবনে, অর্ধেক লোক 90% রামায়ণ পড়েছে। রাম কি তাই জানে না। রামকে কেন বলা হয় যে রামরাজ্যর কথা কেন বলা হয়, যে স্ত্রীর প্রতি যোগ্য মর্যাদা দেননি, কিন্তু তবুও শাসক হিসেবে নিশ্চিতভাবে ভালো ছিল। 82 বছরের এই তৃণমূল প্রার্থী প্রতিদিন র্যালি করছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, স্ট্রিট কর্নার মিটিং করছেন, কিন্তু তার প্রচারে একটা অভিনবত্ব আছে। একবার শুনে নিন। এই জন্য বলি যে আমার সামনে যারা বসে আছে সেই লোকগুলোকে যদি বলে আমি যা বললাম আমাকে শুনে ভোট দিয়ে দিন আপনারা, তাহলে আমার সামনে তো অসংখ্য শিক্ষিত মানুষ বসে আছে। তো তারা তাদের বিচারবোধ নেই। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে মানুষটা সংসার চালায় তারও কিছু দূরদর্শিতা আছে বলেই সে পারে চালাতে। তো আমি বলি এই কথাটাই, যে আমি যা বললাম সেটা বিশ্বাস করি আপনারা আমাকে ভোট দেবেন নয়, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বিচার দিয়ে, বিশ্লেষণ দিয়ে আপনি সিদ্ধান্ত নিন আপনি ভোটটা কাকে দেবেন। কিন্তু আমি প্রার্থী, আমি অবশ্যই হাত জোর করে বলবো আপনারা আমাকে ভোট দেবেন। প্রবল গরমকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে বালিগঞ্জের অলিগলি চষে ফেলছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আকাশহাটের তরফ থেকে তার জন্য রইল অনেক শুভকামনা। আজ এ পর্যন্তই। পরবর্তী সময়ে কে থাকবেন আকাশবার্তার সঙ্গে জানতে চোখ রাখুন আকাশ 8-এ, শুক্র থেকে রবি সন্ধ্যে ঠিক 6:30। ভালো থাকবেন।